বিয়েবাড়ি মানেই আমেজুল্লাহ, সাজগোজ, হই হুল্লোড়, আনন্দ খুশির উৎসব। সকাল হতেই পুরো বাড়িটা যেন সেরকম আমেজে ছেয়ে আছে। বাড়ির গৃহিণীদের হাতে গত দুদিন রান্নার আয়োজন না থাকলেও নাস্তা পানির আয়োজনে হুলস্থুল ব্যস্ত তারা। বিশেষ করে নিহারিকা বেগমের যেন একদণ্ড কোথাও বসার বা জিরানোর ফুরসত নেই। সমানতালে মেহমানদের আবদার অনাবদারের ঝুড়ি ঝুড়ি আহ্লাদ মিটিয়ে চলেছেন শান্তনা রহমান আর রানী সাহেবাও। সাথে নিবানের মামিরাও হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার প্রয়াস করছেন। তবে কোনো গল্পের আসরে ভাগ্যবশত মজে গেলে আর দেখা নেই তাদের। তা নিয়ে মাথা ব্যথা বা কোনো ক্ষোভ নেই বাড়ির সুগৃহিণীদের। যেখানে বাড়ির মানুষেরাই মেহমান সেজে বসে আছে, সেখানে বাড়ির মেহমানরা টুকিটাকিও কাজে হাত লাগাক চান না নিহারিকা বেগম নিজেই। ব্যথায় বেদনায় শারীরিক বিভিন্ন সমস্যা থাকলেও তিনি কাজে তৎপর। বাড়ির বড় গিন্নি, আবার নিজের ছেলের বিয়ে বলে কথা। বাড়ির পুরুষেরা বাহিরে ক্যাটারিংয়ের লোকেরা রান্নাবান্না সহ বিভিন্ন কাজে ব্যস্ত। সেখানে দেখাশোনায় মনস্থ তৎপর, সেখানেও অবাধ নাস্তা পানির ব্যবস্থায় নিয়োজিত থাকতে হচ্ছে। আর বাড়ির বড়গিন্নি হিসাবে সব দিকে খেয়াল রাখার দায় বলেও উনি মনে করেন। কাজের এক ফাঁকে নিভানের ঘরে উকি দিলেন তিনি। ঘর আপাতত ফাঁকা, রুমে কেউ নেই। রুমে ঢুকলেন তিনি, শান্ত নীরব ঘরটা এক পলক অবলোকন করলেন। শৌখিনতা ছোঁয়ায় সবসময় পরিপাটি থাকা ঘরটা আজ এলোমেলো অবস্থা। নিভান থাকাকালীন এই অবস্থা হওয়ার কথা নয়। তবে কাল রাতে ত্রিনয় সহ নিভানের কয়েকজন বন্ধু থাকায় রুমের এহেন এলোমেলো দশা বুঝলেন নিহারিকা বেগম। ত্রস্ত হাতে গুছিয়ে দিলেন ঘরটা। ফের এক পলক দেখলেন দুপুরের পর এই ঘরে বউ আসবে ওনার। এই আশা কতদিনের, সেই আশা পূর্ণ হতে চলেছে, নিভান পূরণ করতে চলেছে। মনে মনে আনন্দ উপভোগ করলেন। ঘরটা গুছিয়ে যখন চলে যাবেন, ব্যালকনি থেকে নিভানের গলার আওয়াজ এলো। মা কিছু বলতে এসেছিলে? চমকে ব্যালকনির দিকে চোখ গেল নিহারিকা বেগমের। সহসা বললেন, তুই ওখানে? আমি এত সময় তোর রুমে, দেখলি না? দেখিনি নিভান। ব্যালকনিতে দাঁড়িয়ে লন এরিয়ায় নজর ছিল তার। সেখানে হলুদ মেহেন্দিতে বিগত 2 দিনের আনুষ্ঠানিকতা সকল সাজসজ্জা নষ্ট করে বিয়ে উপলক্ষে কাল রাত থেকে পুনরায় ইভেন্টের লোকজন সজ্জিত করেছে। কাজ সকাল সকাল কমপ্লিট হয়ে গেলেও তারা বিশেষ তদারকিতে তৎপর হয়ে আছে। কোথাও কোনো কিছুর খামতি থেকে গেছে কিনা বা ঘাটতি আছে কিনা, সৌন্দর্য বর্ধনে ঠিকঠাক লাগছে কিনা, নিভানো যেন খেয়ালি নজরে সেটাই দেখছিল। যদিও ওখানে খেয়াল রাখার বিশেষ দায়িত্বে মামারা আছেন, তবু কী সব মনে করে দেখছিল সে। হঠাৎ রুমের মধ্যে শব্দ পাওয়ায় মনে হলো রুমে কেউ এসেছে। মাকে রুম থেকে বের হতে দেখে তৎক্ষণাৎ প্রশ্নটা শুধালো সে। আমি খেয়াল করিনি। তুমি কখন এসেছো? কথাগুলো বলতে বলতে রুমে ঢুকলো নিভান। মাকে টেনে নিয়ে বসালো বেডে। ফের মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মায়ের হাতটা নিয়ে রাখলো মাথায়। নিহারিকা বেগম তৎপর হলেন ছেলের ঘন চুলে আঙ্গুল চালাতে। সময় নিয়ে বললেন, আজ কয়েকদিন তো বেশ ঘুমের ঘাটতি যাচ্ছে, মাথা ধরেছে নিশ্চয়ই। ওই একটু। কিছু সময় এই নীরবে কেটে গেল। নীরবতা কেটে নিভান শুধালো, বললে না তো কিছু বলবে? কি বলতে এসেছিলে? না, তেমন কিছু না। তুই কি করছিস তাই দেখতে এলাম। সকালের খাবারটাও তো এখনো খেলি না, তাই আর কি। আবারও কিছু সময় নীরবতা চলল দুপাশে। এবার নিহারিকা বেগম কথা পারলেন, বললেন, তোর দাদুমাকে তোর বিয়ের কথা জানাবি না? তুই কিন্তু ওই বংশের বড় ছেলে এবং ওনার বড় নাতি। যাই হয়ে যাক, সেই নাতির বিয়েতে কিন্তু ওনার থাকা উচিত। ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিয়েছি তো। সাথে দাদুমা আর ছোট চাচুর সাথে কথা হয়েছে। দাদুমা অসুস্থ, ব্যথা বেদনায় বিছানা ছেড়ে উঠতে পারছেন না। ছোট চাচু ওনাকে ছেড়ে কাল আসতে পারেনি। আর এমনিতেই সব কিছু তো কেমন হঠাৎ করেই হচ্ছে। তবে দাদুমা না আসলেও চাচু বলেছেন আজ বিয়েতে অবশ্যই আসবেন তিনি। নিহারিকা বেগম ছেলের দায়িত্ববোধ দেখে খুশি হলেন। খুশিতে আপ্লুত হয়ে ছেলের কপালে চুমুও বসালেন। ফের আবেগে বলে বসলেন, তুই আমার খুব ভালো ছেলে, আমার গর্ভ সার্থক। আমি সত্যিই রত্নগর্ভা মা। চোখ মেলে মায়ের ক্লান্ত মুখের দিকে তাকালো নিভান। খুশিতে ঝলমলে মুখটা দেখলো কিছুক্ষণ। ফের মায়ের মাথাটা হাত দিয়ে নিচু করে নিয়ে কপালে গাঢ় চুমু খেলো। মৃদু হেসে কেমন আদুরে কণ্ঠে সেও জানালো, তুমিও আমার সেই শান্তিময়ী মা, যার গর্ভে জন্ম নিয়েছি আমি। সন্তান সার্থক। নিহারিকা বেগম আবেগপ্রবণ হলেন। সেই আবেগের ঝরঝর বর্ষণ ছেলের কপালে দীর্ঘ সময় ঠোঁট ছুঁয়ে ঝরলেন তিনি। নিভানো চোখ বুজে কেমন নিশ্চুপ রইল সেই আদরে। সকাল কেটে গিয়ে যখন দুপুর হতে লাগলো, সাজগোজ রবে চারিদিকে হইচই পড়ে গেল। সকাল 10টা বাজতেই পার্লারের কিছু মেয়েরা এসে হাজির বাড়িতে। সবকিছু ওই মানুষটার সিদ্ধান্ত মতো বাড়িতেই হচ্ছে। সময় যত এগোতে লাগলো, ভিতরের আবেগ অনুভূতির উৎকণ্ঠা যেন ততই
তীব্র হারে বাড়তে থাকলো। বুকের ভেতরে স্বাভাবিক থাকা সকল যন্ত্র আজ অনিয়ন্ত্রিত। সবকিছুর অস্বাভাবিকতা উৎকণ্ঠা সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে কৌরি। সমুদ্রের উত্তাল ঝড় বয়ে চলেছে যেন ভেতরে। সকাল থেকে আজ বিয়ের দিন। কথাটা যতবার শুনেছে ততবারই সেই ঝড়ের প্রখরতা যেন ভিতরে ভিতরে বেড়েই চলেছে। সেই অস্বাভাবিক প্রখরতা চৌগুণ হারে গিয়ে টের পেল যখন পার্লার থেকে আগত দুজন মেয়ে তাকে সাজাতে বসলো। মান্যতার রুমে দরজা জানালা বন্ধ করে দিয়ে এসি ছেড়ে মেয়ে দুটো আধা ঘন্টা আগেই তাকে সাজাতে বসেছে। রুমে পার্লারে দুটো মেয়ে আর সেই বাদে আপাতত কেউ নেই। সাধারণ সাজ দিতে বলা হয়েছে, অতিরঞ্জিত কোনো কিছু নয়, সেভাবেই সাজানো হচ্ছে। গাঢ় লাল রঙের শাড়িটাতে সোনালি জরির কাজ, এত ভারী কাজ শাড়ির লাল অংশ বিশেষগুলো খুব কম নজরে পড়ছে, বোঝা যাচ্ছে। মনে হচ্ছে লাল নয়, সোনার সুতায় গাঁথা কারুকার্যের বুননে শাড়িটা, সাথে কোনোই পর্যন্ত একই বুননে ডিজাইনার ম্যাচিং ব্লাউজ। হয়তো দামি শাড়ির সাথে এরূপ ম্যাচিং ব্লাউজ থাকাটা শোভনীয়। সেই ভারী শাড়িটা সুনিপুণ সুদক্ষ হাতে পার্লারে সুন্দরী এক রমণী তাকে পরিয়ে দিয়েছে। ব্লাউজ পেটিকোট আগেই পরা ছিল। শাড়িটা পরিয়ে মেয়েটা যেন হাঁফ ছাড়লো। কৌরিরও মনে হলো সুদক্ষ হাত হলেও শাড়ি পরাতে মেয়েটাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তবে শাড়ি পরানোর শেষে মেয়েটা কৌরির দিকে তাকিয়ে কেমন মুগ্ধ গলায় বলল, মাশাল্লাহ, যে আপনাকে পছন্দ করে শাড়ির সাথে বিয়ে দিচ্ছেন তার পছন্দ যেমন অতুলনীয়, যে এই শাড়িটা পছন্দ করে কিনেছে, মাশাল্লাহ, ওনার পছন্দ এবং রুচিশীলতা প্রশংসাযোগ্য। পাশে অ্যাসিস্ট করা মেয়েটাও কেমন হাস্যোজ্জ্বল মুগ্ধ বদনে সে কথা সায় জানালো। সামনেই আয়না। মেয়েটার কথার জৌলুসে আপ্লুত হয়ে একরাশ লজ্জা সীমাহীন উৎকণ্ঠা নিয়েও দেখল নিজেকে। আজ 3 দিন ভিন্ন রঙায় একটানা শাড়ি পরেছে সে। আগের দুদিনও নিজেকে দেখে কেমন অন্যরকম মনে হয়েছিল। একটা আলাদা মানুষ, আলাদা রূপ সৌন্দর্য, আজও তাই, কেমন যেন অন্যরকম। নিজেকে চেনা দেয়, অথচ এখনো মেকআপের প্রলেপে সাজানো হয়নি তাকে। গহনার বড় বড় বক্সগুলো ড্রেসিং টেবিলের উপরে থাকে থাকে রাখা। সবকিছুই মানুষটার পছন্দে কেনা। সেও তো ওই মানুষটার একান্তই পছন্দ। শিহরণ দিয়ে উঠল শরীর। একে একে ছুঁয়ে যাবে ওই মানুষটার পছন্দনীয় সবকিছু তাকে। রন্ধে রন্ধে কেমন শীতল স্রোতের প্রবাহ ছুটে চলল। সেই শীতলতায় কাটা দিয়ে উঠল হাত পায়ের প্রত্যেকটা লোমকূপ। হঠাৎ নজর গেল টেবিলের উপরে রাখা নিজের ফোনটায়। কালকের বিকালের পর মানুষটা কেমন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। না মানুষটার দেখা পেয়েছে আর না কথা হয়েছে তাদের। কাল মানুষটার কথাবার্তাগুলো কেমন যেন অদ্ভুত অদ্ভুত লেগেছে কৌরির কাছে। সাথে মানুষটাকেও কি হয়েছে জানে না কৌরি, কৌতূহল হলে জানার। তবে তার থেকেও বেশি মন আনচান করলো, ইচ্ছে জাগলো ওই মানুষটার সাথে একটু কথা বলার। কেন জানে না খুব ইচ্ছে জাগলো। ফোনটা হাতে নিল কৌরি। আশেপাশে কে আছে আর কাকে সে ফোন দিচ্ছে এই সংকোচ বোধ করলো না। দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কল দিল কাঙ্ক্ষিত নাম্বারে। খুব বেশি সময় নিল না ওপাশ থেকে কলটা তুলতে। দুবার রিং হতে ওপাশ থেকে ফোনটা তুলল সে। চমৎকার মিষ্টি গলায় শুধালো, কি হয়েছে কৌরি, এনি প্রবলেম? খুব স্বাভাবিক গলা, তবুও ধকধক করে বাড়ল হৃদযন্ত্রের গতিবেগ। ভিতরে তার তাণ্ডব চলতে থাকলেও উত্তর দিতে ভুলল না কৌরি। সংক্ষিপ্ত উত্তর দিল। নীরবতা চলল দুপাশে। নিভান কি বুঝলো না বুঝলো সেই ছোট উত্তরে, তবে আর প্রশ্ন করল না। অমায়িক মিষ্টি কণ্ঠে জানালো, আমি তো তোমার মতো রেডি হচ্ছি, তবে নো প্রবলেম, আমি লাইনে আছি। তুমিও কানে ইয়ারফোন গুঁজে লাইনে থেকে রেডি হও। থ্যাংক ইউ। কি আদরে মিষ্টি সেই শব্দগুলো স্বর। নিভান বিগলিত হলো। কণ্ঠের ভাঁজে আরো নমনীয়তা ঢেলে ফের শুধালো, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেই? না। আচ্ছা ঠিক আছে, রেডি হতে হবে, আমি লাইনে আছি। কৌরির কথা বলতেই পার্লারের মেয়ে দুটোকে বিশেষ একটা আগ্রহ বোধ হতে দেখালো না। হবু বরের সাথে কথা বলা এ যেন এখন প্রচলন হয়ে দাঁড়িয়েছে। তাতে আবার বড় বড় ঐতিহ্যবাহী বিত্তশালী পরিবারের বিশেষগুলো তো আলাদাই। কৌরিকে কথা বলতে দেখে তন্মধ্যে পার্লারের মেয়েটা তাকে চেয়ারে বসতে ইশারা করলো। ফের কথা কন্টিনিউ করে যেতে বলল। কৌরিও তাই করলো। ইয়ারফোন গুজে কানে লাগিয়ে বসেও পড়ল। অদ্ভুত টান তৈরি হতে শুরু করেছে মানুষটার উপর তার। সেখানে দ্বিধা সংকোচ রাখছে না মন। লজ্জাগুলো কেমন ভুলিয়ে দিচ্ছে। পুরো 2 ঘন্টা ধরে সাজালো পার্লারের মেয়েটা। দীঘল কালো চুলগুলো বাঁধতে গিয়ে তার সময় লেগেছে বেশি। শাড়ি পরানোর থেকেও তাকে ঝামেলা পোয়াতে হয়েছে চুলে। তবে শাড়ি পরা থেকে শুরু করে প্রত্যহ সাজে, চুল বাঁধায়, গয়না পরায় মেয়েটা প্রশংসা করে গেছে তার। আরও পাশের মানুষটাও সেই প্রশংসা শুনেছে নিশ্চুপে। এই 2 ঘন্টায় ভুলেও ফোন কাটেনি তিনি। তবে বিশেষ কথাও হয়েছে তাদের, তেমনটাও নয়। তবে কেমন যেন ফোন কাটতে ইচ্ছে হয়নি কৌরির।
এমন পাগলামো কখনো করবে সে আশা করেনি। তবে পাগলামোতে তীব্র প্রশ্রয় পেয়ে নিজেও কেমন অটল ছিল। নিভান নামক সুতোর টানটা যে তাকে বেশ মায়াময় টানে আঁকড়ে নিয়েছে এটাও বেশ উপলব্ধি করে ফেলেছে। আজ শুক্রবার, বিয়ে বাদেও জুম্মার দিন হওয়ায় সব ছেলেগুলো সকাল সকাল রেডি হয়ে নিয়েছে। জুম্মার নামাজ বাদেই বিয়ে পড়ানো হবে। গোসল সেরে নিজ নিজ সাজে প্রস্তুত সবাই। নিভানের রুমে এত সময় সে একা একা রেডি হলেও এবার সেখানে হাজির হলো ত্রিনয় আর ইভান। সাদার উপরে গোল্ডেন কারুকার্য শোভিত শেরওয়ানি আর পাজামাতে সত্যিই বর্বর লাগছে তাকে। শ্যাম গায়ে মানিয়েছেও মার্শাল্লাহ। সবসময়ের মতো চুলগুলো জেন্টেলম্যানস লুকের মতো পরিপাটি। বিয়ে উপলক্ষে চুল কাট দেওয়া হয়েছে, তাই আজ যেন আরো পরিপাটি দেখাচ্ছে। খুব সাধারণ লোক, তবুও অসাধারণ সুদর্শন দেখাচ্ছে। ভাইকে দেখে ইভান কেমন উচ্ছল গলায় বলে উঠল, মাশাল্লাহ, নজর না লাগায় আমার ভ্রাতাশ্রীকে। নিভান বিশেষ পাত্তা দিল না ইভানের কথায়। ইভান এসে দাঁড়ালো নিভানের সামনে, বলল, শেরওয়ানির সাথে সৌন্দর্য বর্ধনের গলা সেই হারটা পরেছ কই? আর শেরওয়ানিতে জড়ানো ওড়নাটা তো গলা জড়ালে না। নিভান তখন আয়নার সামনে নিজেকে ঠিকঠাক লাগছে কিনা দেখে নিতে ব্যস্ত। ইভান কথাটা বলতে স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই আমি পুরুষ, মেয়ে লোক নয় যে গলায় ভারী হার ঝোলাবো, ড্রেসের সাথে ম্যাচিং করে গলায় ওড়না জড়াবো। ওসব চলবে না, আমি এইভাবে কমফোর্টেবল, দ্যাটস এনাফ। ওটা শুধু বিয়ে উপলক্ষে সৌন্দর্য বর্ধনে পড়া হয়, সবসময় পরছ এমনটা নয়। তবে একটা দিনের সমস্যা কোথায়? একদিন হোক বা রোজ, সমস্যা আমার রুচিতে। আমার সৌন্দর্য বর্ধনের কোনো দরকার নেই, আমি ভাবি ঠিক আছি। ওকে বলে ইভান অলস ভঙ্গিতে বসে পড়ল বেডে। এবার ইভানের সুরে সুর মিলিয়ে ত্রিনয় বলল, সব না হয় ঠিক আছে, তবে মাথায় পাগড়িটা পর, নাহলে বর আর আমাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? কেমন একই রকম দেখতে, সাজ পোশাক লাগছে না? তবে আমার বউকে আমার চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হবে না, চল। আরে নামাজটা তো আর পাগড়ি মাথায় দিয়ে হবে না, টুপিতেই নামাজ সারতে হবে। সুতরাং বিয়েটাও টুপিতেই সেরে নেব, চল চল। তারা দিল নিভান। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। বিড়বিড় করে বকে ত্রিনয় অলস ভঙ্গিতে বসে পড়ল ইভানের পাশে। ইভান এবার শুয়ে পড়ল। অদ্ভুত নজরে দেখছে সে নিভানকে। দামি একসেট পাঞ্জাবি পাজামা, যদিও চুলের কাটসাট দিয়ে আজও মানুষটাকে হ্যান্ডসাম লাগছে, তবুও সেই জাঁকজমকপূর্ণ বর্বর লাগছে না। তবুও এভাবেই নাকি বিয়ে করতে যাবে। দেখ মানুষটা যে কি। ইভান ত্রিনয়কে লক্ষ্য করে নিভান বলল, আহারে শুয়ে পড়লে কেন ইভান? নামাজের সময় চলে যাচ্ছে তো, চল। অলরেডি 12:45, ওভার হয়ে যাচ্ছে। ত্রিনয়, তুই আবার বসলি কেন? ত্রিনয় কিছু বলল না। ইভান বলল, ভাবছি। নিভান এবার বিরক্ত হলো। বিরক্তি নিয়ে শুধালো, কি ভাবছিস? তোমার বিয়ে নাকি মুখপাত্রের অনুষ্ঠান? নিভানের আরও বিরক্ত হওয়ার কথা, সেখানে ইভানের কথায় অমায়িক হাসল সে। ফের নিজেকে আরও একবার দেখে নিয়ে পিছে মুড়ে ইভান আর ত্রিনয় দুজনের উদ্দেশ্যে বলল, মুখে ভাতের অনুষ্ঠান, তোরা খেতে চাইলে আয়, আমি যাচ্ছি। চলে গেল নিভান। ইভান ডাকলো তবুও পিছে ফিরল না। ত্রিনয় ডাকলো তবুও ফিরল না। হতাশ হলো দুজনে। ফের একই শব্দে বিড়বিড়ালো দুজনে, এ কেমন বর যার লোক সরম লাজ লজ্জা কিছুই নেই, যেখানে ভাই বন্ধুরা হাত ধরে তাকে বিয়ের আসরে নিয়ে যাবে, আর সে লজ্জায় ঠিহরে মাথা নিচু করে ভাই বন্ধুর হাত চেপে ধরে থাকবে। তা না, ভাই বন্ধু রেখে একে একে বিয়ে করতে চলে গেল। আশ্চর্য ছেলে। বাড়ির পাশেই জামে মসজিদ। বাড়ির ছোট বড় সকল পুরুষ নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিল। সবাই একসাথে যাবে। নিজের ঘর থেকে বের হয় নিভান সোজা মায়ের ঘরে ঢুকলো। সেখানে নিহারিকা বেগম জাহিদ সাহেবকে প্রস্তুতি করাচ্ছিলেন। সাদা পাঞ্জাবি পায়জামা পরিয়ে তাকে হুইল চেয়ারে বসিয়ে গায়ে আতর লাগিয়ে দিচ্ছেন। এমন সময় দরজায় টোকা পড়তে জাহিদ সাহেব থেকে নিজেকে সরিয়ে আসার অনুমতি দিলেন। অনুমতি পেতেই নিভান ভেতরে ঢুকলো। মুগ্ধ নজরে নিহারিকা বেগম ছেলেকে দেখে গেলেন, তবে মুখে কিছু বললেন না। জাহিদ সাহেব কথা বাড়ালেন, তুমি আসতে গেলে কেন? আমি তো আসছিলাম। নিভান মৃদু হাসলো। সহসা ওনার দিকে এগিয়ে এক হাঁটু গেড়ে ওনার সম্মুখে বসলো। ওনার কোলের মধ্যে রাখা হাতটা ওপর নিজের হাতটা কোমল স্পর্শে রাখলো। সেই স্পর্শে জাহিদ সাহেবের পুরুষ চওড়া হাতটা মৃদু কেঁপে উঠল। এই স্পর্শের মালিকের প্রতি ওনার ভীষণ মায়া, স্নেহ, দরদ, আবেগ। পোষা পাখি এই যে, লোকে বলে পোষা জিনিসের প্রতি আপন জিনিসের থেকে মায়া বেশি, দরদ বেশি। জাহিদ সাহেবের ভাবনার মধ্যে নিভান নম্র কণ্ঠে শুধালো, আপনি আমার এহেন সিদ্ধান্তে অসন্তুষ্ট নন তো? যদিও আজ বিয়ের দিন, এমন প্রশ্ন বেমানান। অবাক হলেন জাহিদ সাহেব। গলার স্বরেও তেমন অবাকতা ঢেলে শুধালেন, অসন্তুষ্ট হব কেন? আপনি সবসময় আমার সকল সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে এসেছেন। আমার জীবনে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সিদ্ধান্ত জানতে চাইছিলাম, এজন্য।
অমায়িক হাসলেন জাহিদ। বয়স বাড়লেও সুদর্শন চেহারার জৌলুসতা এখনো কমেনি, বরং কাঁচা পাকা চাপদারিতে বেশ দেখায়। সেই মুখে হাসিটা যেন আরো মুক্ত ঝরায়। বাবার মুখের হাসিটাও তাকে বেশ আনন্দ দিত, এরকম ঝলমলে ছিল। নিভান সে মুখের দিকে চেয়ে রইল নিষ্পলক। জাহিদ সাহেব নিজের হাতটা নিভানের হাতের নিচে থেকে টেনে নিয়ে সেটা আবার ভরসাপূর্ণ স্পর্শ নিভানের হাতের উপর রাখলো। ফের অমায়িকতা কণ্ঠে বললেন, তুমি তো নিজের সিদ্ধান্ত জারি করার আগেই কৌরিকে আমার কাছে চেয়েছিলে, তবে অসন্তুষ্ট হব কেন? আমি তখন ভীষণ খুশি হয়েছিলাম তুমি যখন কৌরিকে নিজের জন্য এ বাড়িতে রাখতে চাইলে। ওই মেয়েটার বাবার কাছে আমি ঋণী, অসময়ের দুর্লভ বন্ধু আমার সে। আমি সে মানুষটার কৃতজ্ঞতা ঋণ কখনো চোকাতে পারবো না। তাই চেয়েছিলাম মেয়েটা যখন আমার ঋণ শোধ করার কিছুটা সুযোগ দিয়েছে, তবে কৌরির সুখ সমৃদ্ধ নিজের হাতে গুছিয়ে দেব। তুমি আমার দায়িত্ববান বাচ্চা, তাই সেই দায়িত্ববান সন্তানের অধীনে ওকে নিজের কাছে রাখতে পারছি। এর চেয়ে ভালো সুখ সমৃদ্ধি অর্জন আর কি হয়? আর দ্বিতীয়ত, আমি কখনোই তোমার সিদ্ধান্তে অসন্তুষ্ট নই। সিদ্ধান্ত ঠিকঠাক মনে না হলেও প্রশ্ন থাকে অন্তরে। তবে তোমার প্রতি অসন্তুষ্ট কখনো হই না। তুমি আমার প্রথম সন্তান, সেটা তুমি মানো আর না মানো, আমি মানি, মেনে এসেছি বরাবর। আর এটা মনে প্রাণে মানি, তুমি আমার দায়িত্ববান, খুব ভালো বাচ্চা, বুঝদার বাচ্চা। তাই তুমি কখনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নেবে বা নিতে পারবে বা ভুলভাল কাজ করবে, এটা আমি মানি না, আমার মন মানে না। আর সেই সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট হব এমন দিন কখনো না আসুক। এমন দিনটা আল্লাহ যেন আমাকে না দেখান, তার আগেই মৃত্যু যেন আমার দুয়ারে। নিভান কথা শেষ করতে দিল না, তার আগেই হাত চেপে ধরল ওনার। সেই হাতটা নিজের মাথায় রেখে বলল, আপনি যেমন বাবা হয়ে আপনার সন্তানের অমঙ্গল কখনো আশঙ্কা করেন না, তেমন সেই সন্তানও তার বাবার মুখে এমন অমঙ্গল কথা শুনতে চায় না, আশঙ্কাও করে না। মৃত্যু অপ্রিয় সত্যি, প্রতিটি প্রাণীকে মৃত্যুর সম্মুখীন হতেই হবে, তবু আশঙ্কা করে না, শুনতে চায় না। আপনার কাছে একটাই চাও, একটাই পাও আমার সব সময়। আপনার বড় সন্তান হিসেবে আপনার দেওয়া দায়িত্ব কর্তব্যগুলো যেন আমি ঠিকঠাকভাবে সর্বদা পালন করে যেতে পারি। রবের কাছে আমার জন্য সবসময় সেই প্রার্থনা করবেন, করেই যাবেন। আমার সকল প্রার্থনা আমার সন্তানেরা। তোমরা তোমাদের ভালো মন্দ প্রার্থনা তো বাবা হিসেবে আমার সর্বদা কাম্য। আমি সেই প্রার্থনায় সর্বদা উতলা হয়ে থাকি। আলাদা করে সন্তানদের চাইতে হবে না, এই বাবার দোয়া। আর তুমি তুমি এই বাচ্চাটা আমার জীবনের কি, সেটা তুমি বুঝবে না নিভান, তবে বাবা হও, কিছুটা হলেও অনুধাবন করতে পারবে। নিজের প্রথম সন্তান, সেটা রক্তের সম্পর্ক হোক বা আত্মার, আর যেমনই হোক, তার প্রতি বাবা মায়ের ভালোবাসা, মায়া টান ঠিক কেমন হয়, সেটা বাবা না হওয়া অব্দি বুঝবে না, উপলব্ধিও করতে পারবে না। শক্তপোক্ত মানুষটা হঠাৎই কেমন আবেগপ্রবণ হলেন। নিভানের গালে হাত ছোঁয়ালেন, ফের বললেন, আমি জানি তুমি তোমার বাবাকে প্রচন্ড ভালোবাসতে। সেই বাবার ভালোবাসা ছাপিয়ে তাকে হারিয়ে দ্বিতীয় আর কাউকে বাবা বলা তোমার ছোট মনে সায় দেয়নি। তবুও তোমার বাবা না ডাকা আমাকে ক্ষুণ্ণ করে, কষ্ট দেয়, ব্যর্থতার জানান দেয়। মনে হয় আমি তোমার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি। সত্যিই তো পারিনি। স্বার্থদোষীদের মতো তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা বিসর্জিত করে আমার দায়িত্ব কর্তব্য সব তোমার উপর চাপিয়ে দিয়েছি। পারিনি সন্তানদের যথাযথ হক দিতে। সেখান থেকে ভাবলে মনে হয় তুমি বাবা ডাকো না, ভালোই করেছো। না হলে এই ডাক্তার ঋণ তো থেকেই যেত আমার। ডাক্তার যথাযথ মূল্যায়ন না দিতে পারায় অপরাধ বোধটা নিয়েই বাঁচতে মরতে হতো আমাকে। নিভান নিশ্চুপ শুনল, কথা একটাও শব্দ উচ্চারণ করলো না, যেন ওনার ভিতরে জমা নিজস্ব কথা, নিজস্ব ব্যথাগুলো বের করে আনতে চাইলো, তাতে যদি মনে শান্তি মেলে। নিহারিকা বেগম তখন বাবা ছেলে থেকে অদূরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে কান্না আটকে চলেছেন। নিভান হুইলচেয়ারটা টেনে আরো ঘনিষ্ঠ হলো ওনার সাথে, নিজের গালে ছোঁয়ানো হাতটা নিয়ে বুকে চেপে ধরলো, ফের নিজের শক্তপোক্ত খোলসটা ছেড়ে কেমন বাচ্চামো অবুঝ স্বরে বলতে থাকলো, বাবাকে আমি খুব ভালোবাসতাম, এত ভালোবাসতাম, অতটুকু বয়সে বাবাকে হারিয়ে বুঝতে পারলাম আমার আর বাবার মতো ভালোবাসার মানুষ রইল না। মাকে জিজ্ঞাসা করুন বাবা আমাকে মায়ের চেয়েও ভালোবাসতেন কিনা।
সেই বাবার জায়গাটা কিছুতেই মন থেকে অন্য কাউকে মেনে নিতে পারেনি। আমার বাচ্চা মন মেনে নেয়নি। বাবা ছাড়া বাবা ডাকটাও কাউকে ডাকা আমার ওই ছোট্ট মনটাও কেন জানি কোনোদিন সায় দেয়নি, দিতে চায়নি। আর যখন মনে সায় দিল তখন নিজের মধ্যে দ্বিধা কাজ করলো। বাবার মতো আদর যত্ন পাওয়া মানুষটাকে কিছুতেই আমার আর বাবা ডাকা হয়ে উঠল না। মন চাইলে অথচ মস্তিষ্কের বশীভূত আমি হতে পারলাম না। তবে আপনাকেও আমি ভীষণ ভালোবাসি। হয়তো বাবা ডাকটা ডেকে সেই ভালোবাসাটা জাহির করা হয়নি কখনো, তবু প্রচণ্ড ভালোবাসি। আমার জন্য আপনার অপরাধবোধ ব্যতীত ধারণা ভুল। আপনি স্বার্থ সন্ন্যাসী মানুষ নন, আর স্বার্থ সন্ন্যাসী বাবা তো কখনো নন। আপনি খুব ভালো একজন বাবা, যে তার সন্তানদের বরাবরই সমান প্রায়োরিটি দিয়ে এসেছে, তাদের হক সমানভাবে যথাযথ পালন করার চেষ্টা করেছে। আর কে বলেছে আপনি বাবা হিসেবে আমার যথাযথ দায়িত্ব পালন করেননি, করতে পারেননি? করেছেন। একজন বাবা হিসেবে যতটা দরকার ততটাই করেছেন। বড় সন্তান হিসেবে আমার প্রতি হয়তো একটু বেশি করেছেন। ইভান ভুল বলেন, আপনার মায়ের মন থেকে নজরে করা ভালোবাসা তো আমিও অনুভব করি। হাসলো নিভান, ফের বলতে থাকলো। আর আমার স্বপ্ন ইচ্ছা বিসর্জন দিয়ে আমার দায়িত্ব কর্তব্য কাঁদে নেওয়ার ব্যাপারটাকে আপনি আপনার স্বার্থপরতা ভেবে ব্যথিত করেছেন কেন? বাবার অসুস্থতা অবর্তমানে বাড়ির বড় সন্তানের কাঁধে এসেছে। বাবার বর্ধিত দায়িত্ব কর্তব্য তো পড়বেই। আর মা বাবা ভাই বোনদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের কখনোই আমার অনীহা ছিল না। সেখানে স্বপ্ন ইচ্ছা বিসর্জন দিতেই হতো। তাও তো আপনি চেষ্টা কম করেননি সেই স্বপ্নের পথে আমাকে এগিয়ে দিতে। আমি দায়িত্ব ছেড়ে এগোতে চাইনি। এখানে আপনার দোষ কোথায়? আপনার দোষ নেই তো? দোষী যদি হতে হয় দুজনকেই। এবার গাল ভরে হাসলো নিভান, ফের চমৎকার কণ্ঠে বলল। দোষী তো আমরা দুজনেই। হাসলেন জাহিদ সাহেব। ভিতরটা যেন নিভানের কথার যুক্তিতর্কে জড়িয়ে গেল ওনার। নিভানের বুক থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দুহাতের কুঠুরিতে তার মুখটা চেপে ধরলেন। পিতৃমন শিহরণ দিয়ে উঠল। ফের মুখটা টেনে নিয়ে স্নেহপূর্ণ চুমু বসালেন নিভানের চওড়া কপালে। নিহারিকা বেগম আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুজনার পাশে এসে দাঁড়ালেন। একটু মুড়ে নিজেও নিভানের মাথায় আদর ছুঁয়ে দিলেন। ফের সরে গিয়ে চুপ করে দাঁড়ালেন। জাহিদ সাহেব কপাল থেকে ঠোঁট সরিয়ে নিভানের মুখের দিকে মায়াময় নজরে তাকিয়ে কণ্ঠে মাধুর্যতা ঢেলে বললেন, খুব সুখী হও। বিনিময়ে নিভান শুধু অমায়িক হাসলো। জাহিদ সাহেব কিছু একটা ভেবে নিভানকে ডেকে উঠলেন। নিভান, বলুন। আমি জানি কোরুকে তুমি খুব ভালো রাখবে। সে ভরসা বিশ্বাস আগত তোমার প্রতি আমার। তবু ওর বাবার হয়ে দায়িত্ব পালনের খাতিরে বলছি, মেয়েটাকে ভালো রেখো নিভান। তোমার সর্বোচ্চ চেষ্টা রেখো মেয়েটা খুব ভালো রাখতে। মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানালো নিভান। ফের জাহিদ সাহেবের মাথায় টুপি পরিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে মসজিদে নামাজে অগ্রসর হলো। নিচে হই হুল্লোড় পড়ে গেছে নামাজে যাবার। সবার গলাস্বর ছাড়িয়ে নাফিম আর ঈশিতাপু ছেলের অধৈর্যময় কণ্ঠের বার্তা শোনা গেল। কখন যাব আমরা নামাজে? আর কখন হবে বিয়ে? বিশাল বড় লন এরিয়াটা ইভেন্টের কর্মীরা সাজিয়েছে বেশ চমৎকার আভিজাত্যপূর্ণ নজর ধাঁধানো রূপে। সম্পূর্ণ ফুল দিয়ে চমৎকার প্রদর্শনীর স্টেজটা বেশ নজর কাটছে। আর্টিফিশিয়াল দুধে সাদা আর গাঢ় লাল রঙের কম্বিনেশনে সাজানো হয়েছে পুরো স্টেজের চারপাশটা। রঙিন কাপড় দিয়ে স্টেজের ছাদে সৌন্দর্য বর্ধনে ফুলের বিশাল বিশাল ঝাড়বাতি বানিয়ে ঝুলানো হয়েছে। সামনের পুরো এরিয়া জুড়ে শৌখিনতার ছোঁয়ায় সাজানো গুছানো চেয়ার টেবিল। সেখানে আমন্ত্রিত মানুষের ঢল। আপাতত সবাই এখন স্টেজে নিশ্চুপ, কাজীর মুখে পাঠ করা বাণীগুলো শুনে যাচ্ছে। স্টেজের প্রস্থ মাঝ বরাবর শটান বেলি ফুলের শত শত মালার ঝুলানো গাঁথুনি দিয়ে পর্দা তৈরি করা হয়েছে। ফুলের ঘনত্ব এত বেশি যে এপাশ ওপাশের মানুষগুলোকে অনুভব করা ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। যার এক পাশে বসে আছে ছেলেরা, অন্য পাশে মেয়েরা। নিস্তব্ধ নীরব পরিবেশ, শুধু কাজীর মুখের নিটল স্বচ্ছ বাণীগুলো ছাড়া কোথাও কোনো টু শব্দটি নেই। অথচ গৌরী স্পষ্ট টের পাচ্ছে তার ধকধক করে তর্পানো হৃদস্পন্দনের গতিবেগ। তার মনে হচ্ছে আশেপাশে মানুষগুলো এই শব্দের স্পষ্টতা শুনতে পাচ্ছে। এই শব্দের সূচনা তো অনেক আগেই শুরু হয়েছে, তবে একাধারে চলছে। তাকে স্টেজে আনার আগ মুহূর্ত থেকে রাজকীয়ভাবে তাকে স্টেজে আনা হয়েছে। কি হইহুল্লোড়ের মিষ্টি সম্বোধন অভ্যর্থনা জানিয়ে তাকে স্টেজ পর্যন্ত আনা হলো। অদ্ভুত ফিল হয়েছে তার। আর এখন আরো অদ্ভুত অনুভব হচ্ছে। হাত পায়ের হিমভাবটা যেন প্রকট হচ্ছে। শ্বাস প্রশ্বাসের তাল হারিয়ে যাচ্ছে। ভাবনাগুলো কেমন খেই হারাচ্ছে। আর এলোমেলো অনুভূতি আর ভাবনার মাঝে যখন স্পষ্ট পরিচিত কণ্ঠের কবুল বার্তা শুনল, সব অনুভূতির দুয়ার যেন খিচে বন্ধ হয়ে গেল।
মুখ উঁচু করে তার সামনাসামনি বসা মানুষটার দিকে চেয়ে পড়ল, অথচ মানুষটার নজর পড়ল বেলি ফুলের আচ্ছাদিত দেয়ালটা, অথচ নিষ্পলক চোখে চেয়ে রইল কৌরি। ফের কাজীর প্রতিটা বার্তা সমর্থন করে যখন আরো দুবার কবুল বলল, কৌরির তো হুঁশি উড়ে গেল। হাতে পায়ে হিম ভাবের সাথে সাথে মৃদু কম্পনও শুরু হলো। সেই মৃদু কম্পন তীব্র হলো যখন একত্রে ওপাশে সবাই আলহামদুলিল্লাহ বাক্য বারবার আওড়াতে থাকলো। কাজী সাহেব সময় নিয়ে ফের আবারও একই বাণী আওড়াতে থাকলেন। মুখস্থ বাণীগুলো এক এক শব্দ তুলে চঞ্চল স্বরে আওড়ে চললেন। তবে কি এবার তার পালা? হুঁশ ফিরল কৌরির, তবে হাতে পায়ে শীতল ভাব, কাঁপুনি বিন্দুমাত্র কমল না, বরং ফিরেই গেল। দুপাশে বসা ঈশিতা মান্যতা স্পষ্ট টের পেল। তড়িৎ কৌরির হাতটা চেপে ধরে হাতের মুঠোয় নিল ঈশিতা। মৃদু হেসে চোখ দিয়ে আশ্বস্ত করল। অপর পাশ থেকে মান্যতা আলতো স্পর্শে জড়িয়ে নিল তাকে। তাতে কি কমল তীব্র বেগে চলা হৃদযন্ত্রের ঊর্ধ্ব গতিবেগের শব্দ? কমল কি হাতে পায়ের কাঁপুনি, শির দ্বারা বেয়ে চলা হিমশৈল ভাব? না, আরও তারা অস্থির করে তুলল কৌরিকে। সেই অস্থিরতা বাড়িয়ে দিয়ে ওপাশ থেকে কাজী সাহেব তার বাণী শেষ করে মুখ্য শব্দে এসে থামল। বলুন মা কবুল। কৌরির সব আবেগ অনুভূতি এবার যেন নিস্তব্ধ, শান্ত ও নির্বাক হয়ে পড়ল। মুহূর্তে এ গলা শুকিয়ে এলো। এবার অদ্ভুত অনুভূতিতে বুকে খিল ধরে গেল। কিসব হচ্ছে এসব? উফ! স্বাভাবিক নিঃশ্বাস নিতেও যেন বুকে বেঁধে এলো। তিনটা বর্ণের একটা বাক্য আওড়াতে তাকে এমন অস্বাভাবিক করে কেন তুলছে? অথচ ওপাশে একটা মানুষ ঠায় মাথা নিচু করে অপেক্ষা করে আছে প্রিয় রমণীর মুখ থেকে কাঙ্ক্ষিত বর্ণগুলো শোনার। কি অধীর অবর্ণনীয় অপেক্ষা! তবে সে অপেক্ষায় তাড়াহুড়ো নেই। তার মনে হচ্ছে যত দেরি হয় হোক, যত সময় নেয়নি কৌরি, তবুও তিন বর্ণের ওই শব্দটা বলা চায়, নিভানের হওয়া চায় তাকে। তবে নিভানের মতো ধৈর্য নিয়ে কাজী সাহেব বসে থাকতে পারলেন না। তিনি ফের মোলায়েম কণ্ঠে বার্তা জানালেন, বলুন মা কবুল। এবার ঈশিতা কৌরির হাত মৃদু ঝাঁকুনি দিল, যার অর্থ কবুল বলে দাও। চোখ দিয়েও ইশারা করলো। মান্যতা অন্য পাশ দিয়ে মৃদু স্বরে বলল, কবুল বলে দাও কৌরি। কাছাকাছি বসা বিথিসহ একে একে ফিসফিসিয়ে সবাই বলতে লাগলো একই কথা, অথচ কৌরির শ্বাস কেমন রুদ্ধ হয়ে আসছে। সেই রুদ্ধশ্বাস গলায় আশেপাশে একবার তাকিয়ে মাথা নিচু করে মৃদুস্বরে বলে দিল কাঙ্ক্ষিত শব্দটা, কবুল। কাজী সাহেব ফের বলতে বললেন, বলুন আলহামদুলিল্লাহ, তাকে আমি কবুল করিলাম। আবার রুদ্ধশ্বাস নিয়ে ফের কাজী সাহেবের বলা একই বাণী দুবার আওড়ালো। হয়ে গেল সে একান্ত ওই মানুষটার। ওপাশ এপাশ সব পাশ থেকে আলহামদুলিল্লাহ বার্তায় মুখরিত হলো পরিবেশ। এক পাল্লা হইচই পড়ল। কৌরির তখন চোখ ফেটে কান্না এলো। কি কারণে কান্না এত পেল জানা নেই তার, তবে ঠোঁট ভেঙে সত্যি খুব কান্না উপচে আসতে চাইল, যা কৌরি দাঁত চেপে আটকাতে চাইল, তবুও দুফোঁটা টপ টপ করে ঝরল। সেটা খেয়াল করে মান্যতা তাকে জড়িয়ে ধরল, মিষ্টি গলায় বলল, আমার বাচ্চা বৌমনিটা একদম না। পরপর সবাই জড়িয়ে ধরল, আদর করলো, দোয়া করলো। ওপাশ থেকে ওই মানুষটাকে জানানো কিছু অভ্যর্থনাও কানে এলো কৌরির। ফের সময় নিয়ে কাবিননামায় স্বাক্ষর হলো দুজনার। এরপর কাজী সাহেব মোনাজাত ধরলেন। মোনাজাতে মনোযোগী হলো সবাই। নতুন নবদম্পতির অদূর ভবিষ্যৎ, তাদের সুখের সংসার জীবন, প্রজন্ম নিয়ে বেশ কিছু সময় মোনাজাত রাখলেন কাজী সাহেব। ফের খেজুর বিতরণ করা হলো, সাথে মিষ্টিমুখ। দুপাশে সবাই তখন মিষ্টিমুখ করতে ব্যস্ত। নিভান ফুলের সমারোহে পর্দাটা একটু গোটালো। মুহূর্তেই বধূবেশে পা মুড়িয়ে বসে থাকা চমৎকার একটা মায়াময় মুখে অবলোকন করলো, যাকে চেনা দেয়। সোনালী কারুকার্যময় ভারী লাল বেনারসি গায়ে জড়ানো, সাথে গা ভর্তি বড় বড় গহনা, গলায় জড়ানো স্বর্ণের জড়োয়া সেট, আলাদা করে একটা জুয়েলারি হারও, কানে বড় বড় ঝুমকা, নাকে নাকছবি, ভারী ভারী চুড়িতে দুহাত পূর্ণ, মেহেদি রঙা হাতে যা দারুণ আকর্ষণীয়, মাথায় সিঁথি ঢেকে এসে কপালে পড়ে আছে জড়োয়া সেটের ডিজাইনের সেই টায়রাটা। মাথার চুল থেকে শুরু করে আজ মেয়েটার প্রতিটা অঙ্গই আকর্ষণীয় রূপে সেজেছে। কি মায়াময় সে চন্দ্রপ্রদীপ রূপ! মুগ্ধতায় ডুবে গেল নয়ন। এই মেয়েটার আজ থেকে শুধুই তার। অন্তরিক্ষের অনুভূতিগুলো কেমন সুখ সুখ প্রজাপতি হয়ে ডানা উঠতে লাগলো। এই ক্ষণটার কত অপেক্ষা ছিল তার। কাল এই সময়টাতেও তো 1 ঘন্টার অপেক্ষার অস্থির ছিল। অপেক্ষারত সেই ঘন্টা কেটে গিয়ে কাঙ্ক্ষিত রমণীটি হয়ে গেল তার। মেয়েটা খেজুর খাচ্ছে, কি লোভনীয় চিত্র! তড়িৎ পকেট থেকে ফোন বের করে একটা পিক তুলে নিল। অমনি নজর গেল সবার দিকে। করিও তাকিয়ে পড়ল। নিভান চমৎকার হেসে মায়া মায়া কণ্ঠে বলল, কংগ্রেচুলেশন মাই ডিয়ার লাইফলাইন। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল কৌরি। হৃদযন্ত্রের ধুকধুকানি পুনরায় নিজের অবস্থানে ফিরে এলো। ঈশিতা মিছিমিছি বকে উঠল, এখনো বিয়ের কোনো আনুষ্ঠানিকতা শেষ হয়নি, তুই বউয়ের মুখ দেখতে গেলি কেন?
ঈশিতার বকা বিন্দুমাত্র পাত্তা দিল না নিভান। হাত বাড়িয়ে কৌড়ির আধা খাওয়া খেজুরটা তার হাত থেকে কেড়ে নিয়ে গালে ঢুকিয়ে দিয়ে পর্দার আড়ালে সরে গেল। গম্ভীর যে ছেলেটার এমন উজ্জ্বল কাণ্ড সবাই এত সময়ে হা হয়ে দেখছিল। নিভান সরে যেতেই হেসে দিল সবাই। মান্যতা বিথি এটা নিয়ে কৌরির সাথে মজা লুটতেও ভুলল না। বিয়ে পড়ানো শেষে ঈশিতা প্রদত্ত বাড়ির সমবয়সী ছেলেমেয়েরা মিলে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করলো। তার মধ্যে বরবউয়ের হাতে হাত রেখে প্রথমে স্পর্শ করে সালাম প্রদর্শন, নব ও বরবধূ দুজনের মুখ আয়নাতে দেখা, দুধে আলতা পানিতে আংটি ফেলে খোঁজা, দুজনকে একে অপরকে মিষ্টি মুখ করানো, সমস্ত আনুষ্ঠানিক সহ ক্ষণে ক্ষণে নববধূর ফটোশুট হলো। নিভান চলে যেতে তন্মধ্যে সেখানে দাঁড়ানো নাভিম কৌতূহলী মনে জিজ্ঞাসা করলো, আজ থেকে ফুলকৌরিকে আমি কি বলে ডাকবো? মান্যতা তার গোলুমোলু গালটা টিপে দিয়ে বলল, বড় বৌমনি। কিন্তু কৌরি তো ছোট মনিরও ছোট, তবে কেন তাকে বড় বৌমনি বলে ডাকবো? ঈশিতা আদুরে কণ্ঠে বলল, কারণ ফুলকলি এখন তোমাদের বড়দা ভাইয়ের বউ, তাই। নাফিম বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তবে দাদা ভাইয়ের বউ হয়েই গেছো? গোলফ্রেমের চশমাটা নাকের কাছে এসে ঠেকেছে নাফিমের। সেটা আলতো হাতে সেটা দিয়ে ঠেলে ঠিক করে দিয়ে বলল, এই যে একটু আগে কাগজে কলমে লিখিত পরিতভাবে তোমার দাদা ভাই তাকে বউ করে নিয়েছে। ঈশিতা ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, তবে ফুলকৌরি আমার বড় বৌমনি। সবাই হেসে দিল নাফিমের বাচ্চামো কথাতে। ঈশিতা হেসে দিয়ে নরম স্পর্শে নাফিমের গাল চেপে দিয়ে বলল, এই তো নাফিম বুদ্ধিমান ছেলে। নাফিম কৌরির সামনে গিয়ে তার গালে হাত রেখে জিজ্ঞাসা করলো, সত্যি তুমি আমার বড় বৌমনি ফুলকৌরি? কৌরি ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে উপর নিচ মাথা নাড়ালো। ফের নাফিমকে কাছে টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, সত্যি? অতি আনন্দে নাফিম চিল্লায় নিজেও কৌরিকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই আনন্দে সবাই সামিল হলো। ফুলকৌরি পাগল। নাফিমকে সবাই দুষ্টুমির ছলে খোঁচালো, হাসলো, মজা করলো। তবে আনুষ্ঠানিকতা শেষে নিভানকে আর আশেপাশে দেখা গেল না। তারপর পুরো দুপুরটা কেটে গেল আমন্ত্রিত মেহমানদারিতে। সেখানেই দেখা গেল ব্যস্ত নিভানকে। মেহমানদারি আর নিজেদের খাবার শেষে পুনরায় হই হুল্লোড় দুষ্টুমি মজা কেটে গেল পুরো বিকেল। ও আম্মু, দাদা ভাইয়ের থেকে আমরা বিয়ের কোনো এনামি পাইনি। ঘর সাজানোর জন্য যে এনামিটা নেব, দরজায় দাঁড়াবে কে? সেই ভয়ে তো দরজার সামনে দাঁড়াতেও পারছি না। ইস্যু আপু বড় বোন বলে সম্মানের খাতিরে দাঁড়াতেও চাইছে না। উনি ছাড়া আর কার সাহস আছে দাদা ভাইয়ের সামনে দাঁড়ানোর? উনি যখন চাইছেন না, তুমি একটু দাদা ভাইকে বলে আমাদের এনামির একটা ব্যবস্থা করে দাও না। বাড়িতে মেহমান যারা রয়েছেন সবাই আপাতত বিশ্রামে। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছিলেন নিহারিকা বেগম, সাথে রানী সাহেবাও। এত সময় দল বেঁধে কিভাবে দাদা ভাইয়ের কাছ থেকে বিয়ের এনামি পাওয়া যায় সেই পরিকল্পনায় করছিল। নিজেরা গিয়ে দরজার সামনে দাঁড়াবে, সেটা কখনো হওয়ার নয়। তাই অনেককেই বুঝিয়েছে, কাজ হয়নি। নিরাশ মুখে মাকে ফাঁকা পেয়ে এবার দল বেঁধে এসেছে মাকে দিয়ে কিছু হয় কিনা তাই মানাতে। মান্যতার কথা শুনেই চকিতে তার মুখের দিকে তাকালেন নিহারিকা বেগম। আশ্চর্য গলায় বললেন, মানে কি? এখন আমি ছেলের ফুলসজ্জার গেট ধরবো? ছি 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 ছি, তার কাছে এনামি চাইবো? এই মেয়ে জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে তোর? মা ওর আমি নাকি ছেলের ফুলসজ্জার এনামি চাইবো ছেলের কাছে? ও আল্লাহ, এ কেমন মেয়ে আমার! এই নির্বোধ মেয়েকে কোন বাড়িতে পাঠাবো আমি? মায়ের আহাজারিতে আরো নিরাশায় ডুবে গেল মান্যতার মুখ। সাথে পাশে দাঁড়িয়ে থাকা মৌনতা, বিথি, তন্ময়ী সকলের মুখ চুপসে গেল। বেশি চুপসে গেল তন্ময়ীর মুখটা। এহেন আবদার সত্যি ঠিক হয়নি। মান্যতা ফের বলল, ছেলে তো কি হয়েছে, তুমি বলে দিলেই তো কাজটা হয়ে যাচ্ছে। মান্নু, আমার এখান থেকে যা। কি কাণ্ডজ্ঞানহীন মেয়ে! বলে কিনা ছেলে তো কি হয়েছে, এখন তোদের কাছে উদ্ধার করার জন্য আমি ছেলের কাছে নির্লজ্জ সাজবো, বেহায়া হব? ও মাবুদ, এ মেয়ের বেশি বেশি বোধ বুদ্ধি জ্ঞান দান করো। মায়ের দ্বারা নিজেদের স্বার্থ রক্ষা হবে না এটা বুঝে মান্যতার কথা বাড়ালো না। সবাই মাথা নিচু করে নিরাশ মুখে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সেখানে বসে ইভান চা খাচ্ছিল। ওদের দেখে ইভান পরিহাসের সুরে বলল, কলিজা ছিদ্র যখন এসব কাজের খেয়াল মনে নিয়ে আসতে হয় কেন? এনামি স্যার, ফকির হয়েছে সব কটা। সবাই বেজার মুখে একবার তাকালো ইভানের দিকে। তবে তন্ময়ী তাকালো চোখ মুখ শক্ত করে। মান্যতা কিছুটা রাগান্বিত গলায় বলল, এখানে ফকিরের কি দেখলি তুই?
এটা জাস্ট মজা করে পেতে চাইছি আমরা। তন্ময়ের চোখ মুখ শক্ত করে রাখা দেখে ইভান দুষ্টু হাসলো, ফের বলল, ব্যবস্থা করে দিতে পারি, তবে শর্ত আছে। তন্ময়ী বাদে উচ্ছ্বাসিত কয়েক জোড়া স্বর একত্রে বলে উঠল। কি শর্ত? ইভানের মুখের দুষ্টু হাসি আরো চওড়া হলো, সেটা দেখে মনে মনে আশঙ্কাগ্রস্ত হলো তন্ময়ী। তবে চোখে মুখের হাবভাবে সেটা ফুটতে দিল না। তবে ফাজিল ছেলেটা যে তাকে নিয়ে মনে মনে কিছু একটা প্ল্যান করে চলেছে এটা স্পষ্ট। তার মুখে দুষ্টু মিষ্টি হাসির ঝলকানিতে বুঝলো সত্যি সেটাই হলো। ইভান বলল, শর্ত শুধু তোর ছোট বৌমনির মানলেই চলবে, আর কাউকে মানাতে হবে না। কারণ না শুনতে চেয়ে সবাই তন্ময়ীকে চেপে ধরল ইভানের শর্ত মানতে। যেখানে তন্ময় ইভানের বউ, সেখানে নিশ্চয়ই কঠিন কোনো শর্ত ইভান তাকে দেবে না। এমন যুক্তিতর্কে তন্ময়ীকে বোঝাতে থাকলো তারা। তন্ময়ী পড়ল চিপায়। হতভম্ব চোখে একবার আশা নিয়ে তাকে বুঝানো মেয়েগুলোকে দেখলো, তো একবার ঠোঁটের দুষ্টু হাসি লেপ্টে রাখা ইভানকে দেখতে থাকলো। কি করবে এখন সে? তন্ময়ের পরিস্থিতি বুঝে ইভানের দুষ্টু হাসি মাখা মুখটা যেন আরো ঝলমল হয়ে উঠল। কাল রাতে সত্যি মেয়েটা তার কথা রাখতে তার কাছে ঘুমায়নি। ইভান শত চেষ্টা করেও মেয়েটার নাগাল পায়নি। তবে আজ কি করবে? হঠাৎ তন্ময় বলে উঠল, দরকার পড়লে কাল নিবান ভাইয়ের কাছ থেকে এনামি আমি চেয়ে দিব তোমাদের, তবুও কোনো বদমতলবী মানুষের শর্ত মানতে রাজি নই। ছোট দাদা ভাই বদমতলবী? মান্যতা কথাটা জিজ্ঞাসা করলো। তন্ময় উত্তর দেওয়ার আগে মৌনতা চটপটে গলায় বলল, তুমি পারবে তো? ইভানের দুষ্টু হাসিরা তখনও তার ঠোঁট জুড়ে মাখামাখি। নিশ্চিত অন্য কোনো ছক কষছে, তবুও তন্ময়ী শক্ত গলায় জবাব দিল, দরকার পড়লে দাদা ভাইকে দিয়ে পারিয়ে নেব। তাই তো, ত্রিনয় ভাইয়া আছে, সেটা মাথায় ছিল না আপু। ত্রিনয় ভাইয়াকে ধরলে তো এত সময় সমাধান হয়ে যেত সবকিছুর। মান্যতাকে উদ্দেশ্য করে কথাটা বলতেই ধক করে উঠল মেয়েটার বুক। লোকটাকে সে সবসময় এড়িয়ে চলতে চায়, অথচ ঘুরে ফিরে তারই নাম নেবে সবাই, আবার ঘুরে ফিরে তারই সামনেই পড়তে হয়। লোকটার কথা তারও মনে ছিল, তবে ওনার থেকে সাহায্য কখনোই নিতে চায় না বলে স্মরণ করেনি মান্যতা। অথচ সেই নামেই গিয়ে পড়ল বিষয়টা। আপু চলো, ত্রিনয় ভাইয়ারা ছাদে আড্ডা দিচ্ছেন, ওনাকে গিয়ে ধরি। কথাটা বলেই মান্যতার হাত টেনে নিয়ে উঠে দাঁড়ালো মৌনতা, সাথে বিথি এবং অন্যান্য মেয়েগুলো উঠে দাঁড়ালো। না বলতে গিয়েও সবার দিকে তাকিয়ে না বলতে পারল না সে। তন্ময় উঠতে গেলেই হাত চেপে ধরল ইভান, কাছে এসে বলল, আজ রাতে যেখানেই থাকো না কেন, ঘুম থেকে জেগে দেখবে তুমি ইভানের বুকের তলায়। কথাটা বলেই আশেপাশে একবার নজর বুলিয়ে তড়িৎ তন্ময়ের গালে চুমু বসালো। সে মুহূর্তে সরে গিয়ে গুনগুন করতে করতে ছাদের দিকে অগ্রসর হলো। তন্ময় তখনও কাঠপুতুলের মতো নিশ্চল দাঁড়িয়ে। সারাদিনের হই হুল্লোড় দৌড় থেমে গিয়ে নিশুতি রাতের আগমন ঘটল। ক্লান্তিতে বাড়িটা তখন নিস্তব্ধতায় ছাওয়া। কৌরি তখন একাকী বসে নিভানের ঘরের ওয়াল সেট ড্রেসিং টেবিলের টুলে শান্ত নীরব, চারিপাশে শীতল ভাব। রুমটাতে যখন তাকে ঢুকানো হয়েছিল অদ্ভুত অনুভূতিতে সর্বাঙ্গ কেমন শিরশির করে কেঁপে উঠেছিল। কাল কোথায় ছিল আর আজ কোথায় থাকতে হবে, এটা ভেবেই শিরশিরানিটা যেন ক্ষণে ক্ষণে তীব্র রূপে দাপিয়ে বেড়াচ্ছে সর্বশরীরে। আশেপাশে আবারও নজর খেয়ালি হয়ে উঠল তার। শৌখিনতার আভিজাত্যের পরিপূর্ণ ছোঁয়ায় পরিপাটি করে রাখা ঘরটাকে বড় বড় ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো হয়েছে। হিমশীতল ঘরটার কোনায় কোনায় বড় বড় মোমগুলো নরম আলোর শোভায় পাচ্ছে। ধীমে ধীমে আলোয় জ্বলছে তারা। শুধু যে ঘরের কোনায় কোনায় শোভা পেয়েছে তারা এমনটা নয়। বেডের আশেপাশে ল্যাম্পশেড, টেবিলটার চারিপাশ জুড়ে, বেডের পায়ের কাছটায় ডিভানটার জুড়ে, বেডের অন্য পাশে ইনডোর প্ল্যান্টের চারিপাশটা জুড়ে, দরজার পাশের বড় বড় ফুলদানিটা ঘিরে সাজানো গোছানো রূপে রূপায়িত হয়েছে তারা। রুমের নীলচে সবুজ বাতির থিমে জ্বলা আলোতে মুগ্ধ নজরে চারপাশটা দেখতে দেখতে বেডে এসে নজর থমকে গেল কৌরির। বড়সড় শৌখিন বেডটার সাদা কাভারের বিছানা জুড়ে লাল গোলাপের পাপড়িতে সাজানো। সেখানে নবদম্পতিদের নামটাও লেখা উজ্জ্বল নক্ষত্র রূপে। হার্টবিট তালে তালে বেড়ে গেল কৌরির। মুহূর্তেই নজর সরিয়ে ঘুরে বসল সে। আয়নায় নিজের প্রতিবিম্বের প্রতি নজর পড়তে দৃষ্টি নিজের প্রতি মুগ্ধ হলো। বিয়ের সাজ পাল্টে তাকে পুনরায় সাজানো হয়েছে। বিয়ের ভারী সাজ পাল্টে আর ইচ্ছে করেনি তার একটুও সাজতে। তবে মুখ ফুটে নিজের ক্লান্তি আর অস্বস্তির কথা কাউকে না বলতে পারায় পুনরায় আবার সাজতে হয়েছে তাকে। তবে বিয়ের সাজের মতো অতটাও ভারী সাজ নয়। গাঢ় খয়েরি রঙের সবুজ একটা সাউথ
বেনারসি সিল্ক শাড়ি পরানো হয়েছে, ভিতরে তার ছোট ছোট ফুলের স্বর্ণালী কাজ, গলায় নতুন করে ভারী জড়োয়ার সেটের গহনা পরানো হয়েছে, কানে বড় বড় ঝুমকো, হাতে গাদা গাদা চুড়ি, চুল উল্টিয়ে সিথিবিহীন শটান করে বড় করে খোপা বাঁধা হয়েছে, আর খোপায় শোভা পেয়েছে কতক গাছি গাঢ় খয়েরি গোলাপ, ম্যাচিং ডিজাইনের টায়রা ঝুলানো মাথায়। হালকা মেকআপ হলেও ঘন পল্লবিত চোখে গাঢ় কাজলের প্রলেপটা বেশ চাকচিক্য ছড়াচ্ছে, আর তার থেকেও ঠোঁটের গাঢ় খয়েরি রঙা লিপস্টিকের প্রলেপনটা যেন পুরো মুখের গৌরবর্ণের সৌন্দর্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সবকিছু নিটল চোখে একবার নয় কয়েকবার দেখেছে কৌরি, সবকিছুই মানুষটার পছন্দসই, যেন পোশাক গহনা নয়, মানুষটাই লেপ্টে আছে সমগ্র শরীর জুড়ে। আবারও শিরশির দিয়ে উঠল শরীর, কি অদ্ভুত এক অনুভূতি। এই রুমে প্রবেশ করার পর রুমের চারিপাশটা যেন ওই মানুষটার গায়ের কড়া পারফিউমের গন্ধে থই থই করে নেচে গিয়ে ভেসে বেড়াচ্ছে, অথচ মানুষটা নেই। হঠাৎ দরজা খোলার খট করে শব্দে পিছে মুড়ে উঠে দাঁড়ালো কৌরি। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতেই সমগ্র শরীরে লজ্জারা ভিড় করলো, উষ্ণ অনুভূতিতে শির দ্বারা কেঁপে উঠল। হঠাৎ মনে হলো মাথায় কাপড় নেই, তড়িৎ মাথায় কাপড় টেনে দিল। আটপৌড়ে পরা শাড়ি গহনার সাথে এটাই বুঝি বেমানান ছিল। মাথায় কাপড় ওঠাতেই পরিপূর্ণ নারী হুঁশে ফিরল নিভানের। মিষ্টি এসে চমৎকার কণ্ঠে সালাম জানালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। লজ্জায় ডুবে থাকা কৌরির কথা বলতে গিয়ে হঠাৎই টের পেল কাটা বেঁধে যাওয়ার মতো তার গলায়ও কথাটা বেঁধে জড়িয়ে পড়েছে। তবুও জড়ানো গলায় সালামের উত্তর দেওয়ার চেষ্টা করলো। উত্তর পেতেই অনুমতি প্রার্থনা চাইল স্বামী নামক পুরুষটি। ভেতরে আসো। ভীষণ লজ্জা পেল কৌরি, নিজের ঘরে ঢুকতে তার কাছে অনুমতি চাইছে। বিষয়টা ভেতরে ভেতরে অস্থির করে তুলল তাকে। অবাধ্য অনুভূতিরা তাতে যেন তাল মিলিয়ে পাল্লা দিয়ে তাকে জর্জরিত করে তুলল। তবে ভুলেও কথা বলল না, মাথা উপর নিচে নাড়িয়ে শুধু সম্মতি জানালো। সম্মতি পেতেই নিভান নৈশব্দের দরজা চেপে ধীরে ধীরে এগুলো কৌরির পানে। এতদিন শুনে এসেছে বউ এক হাত ঘোমটা টেনে বরের অপেক্ষায় বেডে বসে থাকে, অথচ তার বউটা ওখানে টুলে বসে কি করছে ভাবনাটা গাঢ় রূপ নিতে পারল না তার সম্মোহিনী দৃষ্টির জন্যে, যে দৃষ্টি তার বউয়ের মোহমায়া রূপে সম্মোহিত হয়ে আটকে গেছে। কি বর্ণনাহীন অপরূপা লাগছে মেয়েটাকে। নিভান যত কাছে আগাতে লাগলো কৌরির অবস্থা ততই নাজেহাল হতে শুরু করলো। দুপুরে শেরওয়ানি পাল্টে সাধারণ একটা সাদা পাজামা পাঞ্জাবি পরা তার, এলোমেলো অবিন্যস্ত চুল, ক্লান্ত মুখ, অথচ মুখে চমৎকার হাসি। কৌরি মোহিত হলো। আমাদের একসাথে পথ চলার অভিনন্দন আমার অর্ধাঙ্গিনী। কি মোহিত কণ্ঠস্বর। নিজের থেকে 2 আঙ্গুল দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে অপলক নজরে দেখলো কৌরি। সামনের মানুষটার অভিনন্দন অভ্যর্থনা যেন কানে ঢুকেও ঢুকলো না। সেটা বুঝে সামনের মানুষটা সুযোগ নিল, মাথা নুইয়ে সদ্য হওয়া অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। শিহরে উঠল কৌরি, যেন বিদ্যুৎ ভ্রষ্ট হলো। তবে নড়তে ভুলে গেল, যেন চুম্বক হয়ে টেনে রেখেছে মানুষটা, অথচ কপালে কপাল রাখা ছাড়া তাকে মানুষটা কোনোরূপ ছোঁয়নি। প্রভু বুঝে নিজ হাতে শুয়ে শুয়ে মনোযোগ দিয়ে আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে করেছিলেন। কি অপরূপা করেছেন তোমাকে জানো তুমি? আমার শ্রেষ্ঠ ঐতিহ্য সম্পত্তি সুখ শান্তি বিনিময়ে তোমার উপহার দিয়েছেন আমাকে, জাজাকাল্লাহ। কৌরি চোখ বুজে নিল, উষ্ণতার জোয়ার বয়ে বেড়ালো রন্ধ্রে রন্ধ্রে। সেই বুঝে থাকা চোখে গভীর ভালোবাসা চুয়ে দিতে ইচ্ছে করলো নিভানের। আর সেই গভীর ভালোবাসা তো ওই নির্দিষ্ট চোখে থেমে থাকবে না। তবে একটা কাজ না সেরে আপাতত নিজের অনুভূতির উষ্ণতায় ডুবাতে চাইছে না মেয়েটাকে। তবে গভীর নজরে অপলক মেয়েটাকে দেখতে থাকলো সে। একটা সময় মনে হলো, না, বেশিক্ষণ এভাবে থাকলে নিজেকে আর ঠিক রাখা যাবে না। তখন ধীরে সুস্থে মুখ খুলল সে, বলল, ফ্রেশ হয়ে আসছি, ফের কথা বলছি, কেমন? চোখ বুজে কৌরি তড়িঘড়ি মাথা মৃদু উপর নিচ নাড়িয়ে সম্মতি জানালো। নিভান সরে গিয়ে ওয়াশরুমে ঢুকতে কৌরি বুকে হাত দিতে ঘন ঘন শ্বাস ফেলল। কি রুদ্ধশ্বাস অনুভূতি। সময় নিয়ে বের হলো নিভান। গোসল সেরে বের হয়েছে, একটু আগের ক্লান্তি তার চোখে মুখে দেখা যাচ্ছে না, যেখানে ভর করেছে সতেজতা স্নিগ্ধতা। মাথার চুলগুলো মুছতে মুছতে বের হয়েছে সে। ওয়াশরুমে ঢোকার আগে আরেক সেট সাদা পাজামা পাঞ্জাবি নিয়ে ঢুকেছিল, আর সেটা পরেই বের হয়েছে। কৌরি বুঝল না, এক রং মানুষের বারবার পরতে ভালো লাগে, অথচ মানুষটাকে সবসময় সাদা জিনিসই পরতে দেখে কৌরি। ওয়াশরুম থেকে বের হয়ে কৌরিকে বেডের এক কোণে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে নিভান বলল, আমার এশার নামাজটা এখনো আদায় করা হয়নি, নামাজটা আদায় করে নেই। আর নানুমা বললেন আজ উপলক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে। কথা শেষ করতেই হঠাৎ কিছু মাথায় এলো। কৌরিকে উদ্দেশ্য করে শুধালো, তোমার পিরিয়ড বন্ধ হয়েছে?
লজ্জায় খিচে এলো ভিতরটা, মাথা নিচু করে নিল কৌরি। ওষুধের প্রভাবে আজ সকাল থেকে পিরিয়ড বন্ধ, তবুও সংশয় আছে। তবে কি এসব বলা যায়? আর কি বা বলবে সে? মাথা নিচু রেখে কোনো মতে মাথা এদিক ওদিক নাড়িয়ে না জানালো। সেটা খেয়াল করে নিভান বলল, সমস্যা নেই, আজ আমি একা পড়ি। যেদিন তুমি সুস্থ হবে সেদিন না হয় দুজনে একসাথে আবার পড়ে নেব। কৌরি তড়িৎ মাথা উঁচু করলো। নিভান অমায়িক হেসে চোখ দিয়ে আশ্বাস জানালো। ফের কৌরির কোলের মধ্যে মাথা মুছতে থাকা তোয়ালেটা আলতো হাতে ছুঁড়ে দিয়ে বলল, আমি নামাজ সেরে নেই, তার মধ্যে তুমি ফ্রেশ হয়ে কমফোর্টেবল কিছু পরে নাও। তোমার সব কিছু রুমে আসে, সব তোমার। সেলোয়ার কামিজও পরতে পারো। আমাদের এক জায়গায় যেতে হবে, এই বিষয়ে তোমাকে সেখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। প্রশ্ন জাগলো মনে, তবে প্রশ্ন করলো না কৌরি। নিভানকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো সে। নিভানও সরে গিয়ে নামাজে দাঁড়ালো। ওয়াশরুমে ঢোকার আগে প্রথমে গহনাগুলো খুলে নিল কৌরি। এক রুমের কোথায় তার কি রাখা আছে সে জানে না, কিছু খুঁজতেও গেল না। মান্য তারা যখন এ রুমে তাকে রেখে গিয়েছিল তখন সাথে করে তার প্রয়োজনীয় জিনিসপত্র একটা ট্রলি সমেত রেখে গিয়েছিল। সেখান থেকে সুতির একটা থ্রি পিস বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সবকিছু পরিষ্কার করে বের হতে তার বেশ সময় লাগলো, তবে চুলগুলো কিছুতে একা খুলতে পারল না। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো নিভান এখনো নামাজের বিছানায় বসে। কৌরি এমন অসহায় নজরে তার দিকে তাকালো, সেটা খেয়াল করে উঠে দাঁড়ালো নিভান। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? খোপাটা খুলতে পারছি না। নিভানের বুঝতে সময় লাগলো, তবে কৌরি আঙ্গুল উঁচু করে দেখাতেই বুঝলো সে। কৌরির হাতটা ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে সমস্ত মনোযোগ ফুলে এঁটে থাকা খোপায় দিয়ে ফুলগুলো খুলতে থাকলো সে। একটা খোপা করতে আর তাতে ফুল দিয়ে সৌন্দর্যবর্ধনে কত ক্লিপ যে এঁটেছে বলা মুশকিল। নিভান ধৈর্য নিয়ে তা খুলতে চেষ্টা করলো। আর আয়নায় কৌরি দেখে গেল তাকে। বেশ সময় লাগলো খোপাটা খুলতে। সময় নিয়ে এক সময় সফল হলো। চমৎকার হেসে বলল, নিভান সরে গিয়ে নামাজের বিছানা উঠাতে ব্যস্ত হলো। কৌরি তার মধ্যে চুলগুলো আঁচড়ে নেওয়ার ব্যবস্থা করলো, তবে দীঘল চুলগুলোর যে অবস্থা 2-5 মিনিটে আঁচড়ানোর কাজ সেরে নিতে পারবে বলে মনে হলো না তার। আর কেমন হাত পা সহজভাবে নাড়াতেও তার অস্বস্তি হচ্ছে। তাই উপরে উপরে কোনো মতে আঁচড়িয়ে ওড়না মাথায় দিয়ে নিল। তার মধ্যে নিভান রেডি হয়ে নিয়ে বলল, তোমার হয়েছে? কৌরি তড়িৎ উত্তর দিল, হয়েছে। নিভান তাকে এক পল দেখলো, ফের নিজের ঘরের কেবিনেটের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বের করে কৌরির সামনে এসে দাঁড়ালো। মাথার ওড়নাটা সরিয়ে দিয়ে বড়সড় সুন্দর একটা হিজাব তাকে মুড়িয়ে দিল। ফের ঠিকঠাক করে দিয়ে তার দিকে তাকিয়ে মুগ্ধ স্বরে বলল, মাশাল্লাহ, তোমার জন্য শপিং করতে গিয়ে এটা পছন্দ হলো তাই নিয়ে এসেছিলাম। অসুবিধা আছে পড়তে? অদ্ভুত অনুভূতিতে জর্জরিত কৌরি মাথা নাড়িয়ে না জানালো। নিভান সম্মতি পেয়ে মৃদু হাসলো। নিজেকে এক পল আয়নায় দেখে নিয়ে বলল, চলো। মেন রাস্তার পাশে বিস্তৃত জায়গা নিয়ে কবরস্থান। 3 পাশ উঁচু পাঁচিলে ঘেরা থাকলেও রাস্তার সাইডে রেলিং করা। সেখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মৃত ব্যক্তির ইট সিমেন্ট বালু দিয়ে পাকা আধা পাকা নেমপ্লেট জড়ানো কবরস্থান। হঠাৎই মনে হলো আজকের দিনে মানুষটা তাকে এখানে নিয়ে এলো কেন। ভয় পাচ্ছ? মেন রোড, রাস্তার ঝলমলে আলো, তা বাদেও কবরস্থানের পাশ ঘেঁষে মসজিদ, সেখানে অতিরিক্ত লাইটের ব্যবস্থা। ভয় পাবার কোনো অবকাশ নেই। কৌরি নিঃসংকোচে বলল, না। ওই যে বাবার কবরস্থান। আঙ্গুল উঁচিয়ে দেখালো নিভান। তৎক্ষণাৎ কৌরির প্রশ্নের উত্তর মিলল। কৌরি এক খেয়ালি নজরে দেখল সেখানে পাকা কবরস্থানের গায়ে স্পষ্ট অক্ষরে লেখা মরহুম মোহাম্মদ আউসাফ আহমেদ। আর কিছু লেখা, নামের তুলনায় অন্য লেখাগুলো ছোট হওয়ায় দূর থেকে কৌরি পড়তে পারল না। বাবা আমাকে খুব ভালোবাসতেন জানো, খুব ভালোবাসতেন। তার কাজের ফাঁকে যতটুকু সময় পেতেন তিনি আমার পিছনে ব্যয় করতেন। আমাকে খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া, আসা, বুকে জড়িয়ে ঘুমানো সহজে মাকে করতে হতো না, তিনিই করতেন। বাবা থাকাকালীন এসব আদর যত্ন আমি মায়ের কাছে কম পেয়েছি বলতে বাবাই মাকে সুযোগ করে দিতেন না। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন আমার কাছে তাকে আর বেশি দিন থাকা হবে না, তাই হয়তো ওনার সারা জীবনের আদর যত্ন বেশি বেশি করে দিয়ে গেছিলেন। তিনি প্রচণ্ড আদর করতেন আমাকে কৌরি। আমার এমনও মনে হয়তো আমার গালে, আমার কপালে ওনার ছুঁয়ে দেওয়া আদরগুলো এখন লেপটে আছে। আমি প্রায় স্বপ্ন দেখি তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছেন, এই তো আমাকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন। আমি খেতে চাই না বলে কত শত গল্প শুনিয়ে আমাকে খাওয়াচ্ছেন। বাবাকে কেন জানি আমি কিছুতেই ভুলতে পারি না, কেন জানি পারি না। দীর্ঘশ্বাস ফেলল নিভান।
কথাগুলো বলতে গিয়ে গলা যেন কেঁপে কেঁপে উঠছিল মানুষটার। কৌরি কেমন অসহায় নজরে সেটা দেখে যাচ্ছিল। ওই কষ্টের অভিজ্ঞতা তো তারও আছে। ক্ষণে ক্ষণে সেই কষ্ট ব্যথাগুলো অভিজ্ঞতাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আজ দুদিন ধরেও তো সেই ব্যথাগুলো ক্ষণে ক্ষণে চারা দিয়ে উঠছে মনে। কৌরি নিভানের পাশে গিয়ে তার হাতটা নিজের কোমল হাতের মুঠোয় নিয়ে নিঃসংকোচে আশ্বস্ত জানালো, এত রাতে তোমাকে এখানে নিয়ে আসার ইচ্ছে ছিল না। আজ দুদিন ধরে সুযোগ খুঁজছি, কিন্তু ব্যস্ততার খাতিরে এখানে আসা হয়ে ওঠে না। আজ এখন এমন সময় হয়তো তোমাকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি, কিন্তু আমি চেয়েছিলাম আমাদের নতুন জীবন শুরু হওয়ার আগে বাবার কাছে একবার তোমাকে নিয়ে আসতে, ওনার আদরের ছেলের জীবন সঙ্গিনীকে একটু দেখিয়ে নিয়ে যেতে। কৌরির হাতের মধ্যে থাকা শক্তপোক্ত হাতটা কৌরি আরো শক্ত করে চেপে ধরল। যেন নীরব আশ্বস্ততা। নিভান সময় নিয়ে বলল, আমি সামনে এগিয়ে গেলে তুমি ভয় পাবে। কবরস্থানে তো মেয়েদের যেতে নেই, তাই বললাম। রাস্তায় ক্ষণে ক্ষণে বিভিন্ন পাল্লার যানবাহন চলছে, সাথে অল্প স্বল্প মানুষজন। কৌরি আশেপাশে খেয়াল করে বলল, আপনি কবর জিয়ারত করে আসুন, আমি ভয় পাবো না। কৌরি হাত ছেড়ে দিল। নিভান এক পলক তাকে দেখে সামনে এগিয়ে কবর জিয়ারত করলো। রাত হওয়ায় কবরস্থানের ভেতরে আর ঢুকলো না, পাছে কৌরিও বাবার ভয় না পায় সেই বিবেচনাও করলো। অথচ সময় নিয়ে কবর জিয়ারত করলো নিভান। জিয়ারত শেষে কৌরিকে নিয়ে গাড়িতে উঠল। তবে গন্তব্য যে বাড়ির পথে নয়, এটা বেশ বুঝতে পারল কৌরি। কেননা গাড়ি যে পথে এসেছিল তার অন্য পথ ধরল নিভান। তোমার খুব করে মনে হয় তুমি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো, তাই না? কৌরি অবাক হয়ে নিভানের মুখের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ। হঠাৎ সংকোচ দ্বিধা কাটিয়ে সময় নিয়ে কিছুটা অবাক কণ্ঠে শুধায়, আপনার থেকেও ভালো কেউ? নিস্তব্ধ গভীর রাত, জনমানবহীন শূন্য রাস্তা, বাতাসের মৃদু শাঁসা শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। নিভান কোথায় নিয়ে এসেছে জায়গাটার নাম কৌরির বিশেষ জানা নেই। তবে একটা সুদীর্ঘ ব্রিজের রেলিং ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছে তারা। নিভান বলতে সেই পাশাপাশি দাঁড়ানো দূরত্বটা ঘুচিয়ে ফেলল। কৌরি নিভানের সামনে এসে দাঁড়ালো। উচ্চতায় মানুষটা বুক সমান সে, তাই পায়ের সিম্পল স্যান্ডেল জোড়া খুলে নির্দ্বিধায় নিভানের পায়ের উপর পা রাখলো। নিভান শান্ত নজরে সেটা দেখলো। কৌরিকে নিজের পায়ের উপর পা রাখতে দেখে ঝুঁকে তার কোমরটা জড়িয়ে নিজের কাছাকাছি টেনে নিল। তাতে সুবিধাই হলো কৌরির। নিভান ঝুঁকে আসতেই আদরে স্পর্শে তার মুখটা নিজের কোমল দুহাতের তালুতে আজলে নিল। নিভানের শান্ত বাদামি বর্ণ নজর জোড়ায় নিজের মায়াবী ডাগর ডাগর নজর জোড়ায় স্থির রাখলো। ব্রিজের সোডিয়াম লাল নীল আলোতে নিভানের শ্যামবর্ণ চোখ মুখ স্পষ্ট। সেই মুখাবয়ব কিয়ৎক্ষণ চেয়ে থেকে আবেদনময়ী কণ্ঠে বলল, এই চোখ, এই নাক, এই ঠোঁট, এই শ্যামবর্ণ মুখ অবয়বের থেকেও যদি কোনো আকর্ষণীয় মুখ অবয়ব থেকে থাকে, আমার মন, মস্তিষ্ক, আমার হৃদয়, আমার নজর তবু এই শ্যামবর্ণের মুখাবয়বেই আটকে যাবে। শত শত সৌন্দর্যের মধ্যে এই শ্যামবর্ণ পুরুষটাতেই আকর্ষিত হই আমি। মুগ্ধ হয় আমার নয়ন। মায়া, মোহ, টান সবকিছু ঘিরে এই শ্যামবর্ণ পুরুষটাতেই আমি অনুভব করি এখানেই। আর সেই পুরুষটার থেকেও যদি আকর্ষণীয় বেটার কোনো পুরুষ থেকে থাকে, তবু সেই পুরুষটা কখনো আমার চাই না। আমি এই শ্যামবর্ণ পুরুষটাতেই মুগ্ধ। আর আমার দেখা সুন্দর ব্যক্তিত্বের সৌন্দর্যময় পুরুষ শুধুই আপনি, নিভান আউসাফ আহমেদ। কৌরির আবেদনময়ী গলার প্রশংসাতে মন প্রশান্ত হলো নিভানের। সে এমনই একটা উত্তর আশা করেছিল কৌরির থেকে। কৌরি যেন সেই উত্তরটা আরো দ্বিগুণ মুগ্ধকর ভাষায় প্রকাশিত করেছে। দুহাতের বন্ধনই আপনা আপনি দৃঢ় হলো নিভানের। কৌরি আরো কাছে চলে এলো তার। কেঁপে উঠল কৌরি। সমস্ত শরীরে বয়ে গেল শীতল স্রোতের মৃদু কম্পন। বিয়ের পর থেকে এই প্রথম এত কাছাকাছি আসা। যদিও নিজে থেকে এসেছিল সে, তবে তখন অতটা ভেবে কাছে আসেনি। আবেগপ্রবণ হয়ে এসেছিল। কেন জানি তখন কোনো দ্বিধা সংকোচ কাজ করেনি। কিন্তু এখন কৌরির মুখটা কাছাকাছি আসতেই তার দিকে নিগাড় চোখে চেয়ে থাকলো নিভান। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তাকে। হিজাবে জড়ানো গোলগাল, সুন্দর মায়াময় পরিচ্ছন্ন একটা মুখ, যা কোমলতায় আর স্নিগ্ধতায় ভরা। মোহবিষ্ট হলো নিভান। কৌরির কোমরে রাখা হাতটা আরো শক্ত বাঁধনে আঁকড়ে নিল। সহজে কৌরির মুখটা আরো কাছাকাছি আসতেই তার কোমল ঠোঁটে প্রগাঢ় চুম্বন আঁকল নিভান। অনুভূতিতে আবেশিত হয়ে চোখ বন্ধ করে নিল দুপক্ষই। জীবনের প্রথম গভীর নারী স্পর্শ। না, বিয়ের আগেও তার ঠোঁট জোড়াতো ছুঁয়েছিল এই একান্ত নারীর কপাল। তবে জ্বরের প্রকোপে হুঁশ না থাকায় এই নারীটার জানা নেই সেই স্পর্শের কথা।
সময় অতিবাহিত হলো, তবে ঠিক কতটা সময় অতিবাহিত হলো এটা কৌরি নিভান কারোরই জানা নেই। একটা সময় গিয়ে শেষ হলো সেই চুম্বন। তত সময় নিভানকে শক্ত করে আঁকড়ে ধরেছে কৌরি। সেটা বুঝে কৌরির কোমর ছেড়ে গিয়ে তার গোলগাল মুখটা নিজের রুক্ষ দুহাতের তালুতে আজলে নিয়ে বেশ নিষ্পলক কিছু সময় দেখল নিভান। ফের নিজের মুখের অতি সন্নিকটে কৌরির মুখটা টেনে নিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, আমার খুব অসুবিধা। সময়টা গভীর রাত। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে দিবা। ঠান্ডা বাতাসগুলো ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে তাকে। তবুও কেমন অনড় দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। গায়ে কোনো শীতবস্ত্র নেই, অথচ শরীর কাটা দেওয়ার মতো শীতলতা। এত রাতেই ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছো? পরিচিত কণ্ঠের বার্তা পেয়েও ভাবান্তর হলো না দিবার। সারাটা দিন যেন তার কেমন কেমন গিয়েছে। আসলেই কেমন। চারিদিকে আনন্দ উল্লাসে ভরপুর, অথচ নিজের বলে কোনো আনন্দ নেই, খুশি নেই। শুধু ভারী ভারী নিঃশ্বাস আর শ্বাস আটকে আসা অসহনীয় বুক ব্যথা। সকাল থেকে চারপাশটা যত সাত সাত রবে সেজে উঠেছিল বাড়িটা, হইচই পরিপূর্ণ হচ্ছিল চারিদিক। ততই যেন মনে হচ্ছিল এই বাড়িটাতে কেমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তার স্বস্তির নিঃশ্বাস ফেলার নির্ভরশীল যোগ্য বাড়ি এটা নয়। চারিপাশের ভালো মন্দ সবকিছু কেমন অসহনশীল হয়ে উঠছিল। খুব করে মনে হচ্ছিল একটু সহজভাবে নিঃশ্বাস ফেলার জন্য তার দূরে কোথাও চলে যাওয়া দরকার, খুব দূরে, নয়তো গভীরভাবে ঘুমিয়ে পড়া দরকার। সেই ঘুম যেন না ভাঙে। চিরনিদ্রায়িত হলেও সমস্যা নেই, কিন্তু তার না দূরে যাওয়া হয়ে উঠল আর না গভীর পড়া হলো। সকাল থেকে সিয়াম কেমন তার পিছু পিছু ঘুরছে, যার জন্য ছেলেটাকে কত বাজে কথা শোনালো, তবুও ছেলেটা পিছু ছাড়েনি। কেমন যেখানে সে ঘুরে ফিরে যেন ছেলেটা সেখানে। আচ্ছা, সিয়াম কি কোনোভাবে তার আচরণে বুঝে গিয়েছিল তার মনের কথা? হবে হয়তো। সিয়ামের কণ্ঠ পেয়েও কথা বলল না দিবা। সিয়াম পাশে এসে দাঁড়ালো তার। ফের আপন মনে বলে উঠল, আমারও ঘুম আসছে না, তাই ছাদে চলে এলাম। লং ড্রাইভে যাবে দিবা? চলো না, কোথা থেকে একটু স্বস্তি, একটু শান্তি নিয়ে আসি। যাবে? তৃষ্ণার্ত মন খেইহারা মাঝির মতো দরিয়ায় তীর খুঁজে পেল যেন, যদিও সময় নিয়ে উত্তর এলো, চলো। দিবা এক বাক্যে সিয়ামের রাখা প্রস্তাবে রাজি হয়ে যাবে এটা আশা করেনি সিয়াম। কিছু সময় বিস্ময় নজরে রাগী জেদি মেয়েটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সময় নষ্ট না করে বলল, এসো, আমি নিচে গিয়ে গাড়ি বের করছি। বিনা বাক্যে ব্যয়ে সিয়ামের সাথেই নিচে নামলো দিবা। শান্ত মেয়ের মতো চুপচাপ সিয়ামকে অনুসরণ করে গাড়িতে গিয়েও বসে পড়ল। গাড়িতে বসার আগে নিষ্প্রাপ নজরে লন এরিয়ার ফুলে ফুলে সজ্জিত স্টেজটার দিকে এক পলক তাকিয়ে নিঃশব্দে গভীর দীর্ঘশ্বাস ফেলল। ফের অজানা গন্তব্যে সিয়ামের সাথে বেরিয়ে পড়ল। রাস্তা এগুলো এগুলো অজানা অচেনা রাজপথ। সিয়ামের গাড়িটা কোথাও না কোথায় বাঁক নিল, অথচ থামলো না কোথাও। বিরামহীন গাড়িটা চলতে থাকলো। না গাড়ি থামলো আর না দুজনের মধ্যে কোনো কথা হলো। কিছু দূর গিয়ে এক একটা চা পানের স্টল দেখা গেল। মধ্যরাতে বিভিন্ন স্ট্যান্ডগুলোতে, বিশেষত এগুলো খোলা দেখা যায়। এরকম কয়েকটা স্ট্যান্ড ছাড়িয়ে যেতে সিয়াম জিজ্ঞাসা করল, কোথাও থামবো? কিছু খাবে? দিবা তখন গাড়ি জানালায় হাত সঁপে তাতে মুখ রেখে অপলক নির্বাক নজরে নিস্তব্ধ নীরব শহরটাকে দেখে চলেছে। বিধ্বস্ত মনটা আর এলোমেলো শব্দবোনা মস্তিষ্কটা খোলা বাতাস পেয়ে কিছুটা হলেও শান্ত হয়েছে। সিয়াম প্রশ্ন শুধাতে কেমন অনুভূতি শূন্য গলায় বলল, না। সিয়াম কেমন শান্ত নজরে একবার তাকে দেখে ফের গাড়ি চালানোয় মনোযোগ দিল। যে পরিকল্পনা সে কাল করবে ভেবেছিল তা এক্ষুনি করার কথা ভাবল। ফলশ্রুতিতে যা হয় হবে। নিজের বাড়ির দিকে গাড়ি মোড় নিল সিয়ামের। গাড়িটা কোথায় কিভাবে মোড় নিচ্ছে দিবা বিশেষ মনোযোগী নয়, মূলত তারই সুযোগ নিল সিয়াম। প্রায় ঘন্টাখানেকের মতো সময় পার করে যখন বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো সিয়াম, দিবার হুঁশ ফিরল। গাড়ির জানালা দিয়ে বিশাল লোহার গেটটা পেরিয়ে রাস্তার সোডিয়ামের বড় বড় আলোয় ঝকঝকা আলিশান বাড়িটা নজরে পড়তে বুকটা ধুপ করে উঠল মেয়েটার। এ বাড়ির একমাত্র বউ সে। বেশ কিছুদিন সংসার হয়েছিল তার এই বাড়িতে। বাড়ি চিনতে তার ভুল হওয়ার নয়। সিয়াম কেন তাকে নিয়ে আসলো এখানে? মুহূর্তে চেঁচিয়ে উঠল সে, তুমি এখানে কেন নিয়ে আসলে আমাকে? ওয়াই সিয়াম? দাঁতে দাঁত পিষল শেষ কথায়। সিয়ামের মধ্যে বিশেষ হেলদোল দেখালো না। সে কাকে যেন ফোন করতে ব্যস্ত। ওপাশের মানুষটা ফোন না ধরায় বিরক্ত হয়ে বারবার কল দিচ্ছে। তৃতীয় ব্যক্তিটি ফোন ধরতেই শান্ত গলায় বলল, বাড়ির মেন গেটটা খুলে রাখুন খালা, আমরা আসছি। আশ্চর্য, আমরা আসছি মানে? দিবা দ্বিগুণ স্বরে ফের চেঁচিয়ে বলল, আমরা আসছি মানেটা কি? তুমি আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেন নিয়ে আসলে আমাকে বলো? তুমি এ বাড়ির বউ, তাই। আমি এ বাড়ির কেউ না, আমাকে ও বাড়িতে দিয়ে আসো সিয়াম।
বাড়াবাড়ি করো না। ক্ষিপ্র হলো সিয়াম, রাগে টনটন হলো মাথা, শিরা উপশিরা, গলা চড়িয়ে বলল, কেন যাবে ও বাড়িতে মরতে? এই আমি তোমাকে এত ভালোবাসি, তোমার চোখে পড়ে না? অন্যায় করেছিলাম, তোমাকে পাওয়ার পর শুধরে নিয়েছি। কেন বিশ্বাস করছো না আমাকে? কেন স্বামী থাকতেও কেন পরপুরুষের জন্য এত পাগলামি? বিয়ের আগে একাধিক বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া যদি ভ্রষ্টতা হয়, বিয়ের পর স্বামী স্ত্রীর মতো হালাল সম্পর্কে থাকার পর অন্য পরপুরুষের কথা ভাবা কি সেই একই ভ্রষ্টতা নয়? তুমি তখন আমার জীবনে না থেকেও আমার অন্যায় মানতে পারছো না। আমি কি করে মানি? তবুও মানতে হচ্ছে। কেন ভেবে দেখেছো কখনো? ভাববে কি করে? তুমি তো নিভানকে ছাড়া আর কাউকে ভাবতে পারো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।